নমস্কার, ভূগোল শিক্ষণ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এখানে নিত্য নতুন ভূগোল সংক্রান্ত আপডেট পেতে এবং বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষার সাহায্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলি সম্পর্কে 5টি পদ্ধতি জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা জানবো নদী সেই 5টি পদ্ধতির সাহায্যে কিভাবে ক্ষয়কার্য করে এবং কি কি ভূমিরূপ সৃষ্টি করে। নদীর যেমন 3টে গতিপথ দেখেছিলাম, উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ। আজকের ক্লাসে আমরা জানবো নদী তার উচ্চ গতিতে কি কি ভূমিরূপ সৃষ্টি করে থাকে ক্ষয়কার্যের ফলে। সর্বপ্রথম যে ভূমিরূপটির কথা বলবো আমি, সেটি হলো আই ও ভি আকৃতির উপত্যকা। দেখো তোমরা বোর্ডেতে আমি ছবি এঁকে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, পার্বত্য প্রবাহিত তোমরা নদী তার গতিপথ সৃষ্টি করে, নদী তার প্রবাহ সৃষ্টি করে বা শুরু করে। তাহলে পার্বত্য প্রবাহে যখন ভূমির ঢাল অত্যাধিক থাকে, তাহলে তখন নদীর গতিবেগও বেশি থাকে, নদীতে জলের পরিমাণ বেশি থাকে। তখন নদীর অত্যন্ত ঢালু অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীতে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তাই তখন নদী কি করে, নদী তখন তীব্রভাবে নিম্নক্ষয় করে শিলাকে। এর ফলে যে ভূমিরূপটি সৃষ্টি হয় সেটি হচ্ছে এই আই আকৃতির উপত্যকা। দেখো, এটা ধরি পার্বত্য অঞ্চল থেকে ধরো নদীটা নেমে আসছে, পাশে ধরো কঠিন শিলাস্তর রয়েছে, কিন্তু নিচের দিকে রয়েছে নরম শিলাস্তর। এর ফলে কি করছে, নদী তখন প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় নিচের শিলাস্তরটাকে তীব্রভাবে ক্ষয় করছে, আর ক্ষয় করে নিম্নক্ষয়ের ফলে এরকম গভীরভাবে আই আকৃতির সৃষ্টি করছে। আর পার্শ্ববর্তী শিলাগুলো কি হচ্ছে, এই শিলাগুলো কঠিন শিলা দিয়ে তৈরি হওয়ার জন্য তখন খুব বেশি নদী ক্ষয় করতে পারছে না, সেই জন্য অল্প পরিমাণে পার্শ্বক্ষয় করবে এবং দীর্ঘ পরিমাণে বা প্রচুর পরিমাণে নিম্নক্ষয় করবে। সেই জন্য সৃষ্টি হয় এই আই আকৃতির উপত্যকা। নেক্সট কি দেখো, নেক্সট হচ্ছে ভি আকৃতির উপত্যকা। অর্থাৎ কি, এই আই আকৃতির উপত্যকাটারই একটা ট্রান্সফরমেশন হচ্ছে এই ভি আকৃতির উপত্যকা। কিভাবে হচ্ছে চলো দেখা যাক। এই যে আই আকৃতির উপত্যকাটা প্রথমে ধরো তীব্র নিম্নক্ষয় হলো, তারপর কয়েক হাজার বছর ধরে ধরে এই নদীর যে পার্শ্ববর্তী যে কঠিন শিলাগুলো, এই কঠিন শিলাগুলোতে কি হয় বলতো, কঠিন শিলাগুলোতে আবহবিকার ঘটছে, পঞ্জিত ক্ষয় ঘটছে, ধস নামছে। এর ফলে কি হয়, তখন থেকে থেকে সমস্ত শিলাখণ্ডগুলো এসে নদী গর্ভে এসে জমা হয়। তখন থেকে থেকে নদী গর্ভটা ভরাট হতে থাকে। তখন আস্তে আস্তে নদী গর্ভ ভরাট হয়ে হয়ে এই ভি আকৃতির উপত্যকা সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই আই আকৃতির উপত্যকা আর ভি আকৃতির উপত্যকা। এবার আর একটা নাম বলবো, আর দুটো নাম বলবো যেগুলো এদের সাথেই সম্পর্কিত। তোমরা নিশ্চয়ই গিরিখাতের নাম শুনেছো, তাই তো? গিরিখাত কি, একটা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তেমনই এটা হচ্ছে নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়। এই যে ভি আকৃতির উপত্যকাটা দেখছো, এই ভি আকৃতির উপত্যকাটা যখন আর্দ্র পার্বত্য অঞ্চলে থাকে। আর্দ্র পার্বত্য অঞ্চল মানে কি, যেখানে বৃষ্টিপাত বেশি হবে, সেখানে তার মানে নদীতে জলের প্রবাহ থাকবে, তাই তো? তাহলে যখন নদীতে জলের প্রবাহ বেশি থাকবে, তখন এই আর্দ্র পার্বত্য অঞ্চলে এই ভি আকৃতির উপত্যকাটাই বেশি পরিমাণে ক্ষয় হয়ে গিয়ে সৃষ্টি করবে গিরিখাত। তাহলে এরই নাম কি, এরই অপর নাম হচ্ছে আর্দ্র পার্বত্য অঞ্চলে, এর অপর নাম গিরিখাত। ঠিক আছে, আর্দ্র পার্বত্য অঞ্চল হয়ে গেল। এবার আমরা জানবো শুষ্ক পার্বত্য অঞ্চলে। শুষ্ক পার্বত্য অঞ্চলে কি হয়, সেখানে তো বৃষ্টিপাত খুব বেশি দেখা যায় না, তাই তো? তাহলে বৃষ্টিপাতের অভাবের জন্য কি হবে, যখন নদীটা পাললিক শিলার উপর দিয়ে প্রবাহিত হবে, তখন সে পার্শ্বক্ষয় খুব একটা বেশি করতে পারবে না, তখন শুধুমাত্র ওই নিম্নক্ষয় করবে। তখন সে তীব্রভাবে নিম্নক্ষয় করে করে কি করবে বলতো, এই আই আকৃতির উপত্যকা সৃষ্টি করবে। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির উপত্যকার অপর নাম হচ্ছে গিরিখাত। আর এটা হচ্ছে কি, শুষ্ক পার্বত্য অঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়। শুষ্ক পার্বত্য অঞ্চলে এটি ক্যানিয়ন ক্যানিয়ন নামে পরিচিত। আচ্ছা, এই যে ইংলিশ শব্দ ক্যানিয়ন, এই ক্যানিয়নের বাংলা অর্থ কি জানো? এই ক্যানিয়ন কথাটি এসেছে স্পেনীয় শব্দ ক্যানন থেকে। এই ক্যানন কথার অর্থ হচ্ছে নল। ঠিক আছে, তাহলে এই ক্যানন কথার অর্থ কি, নল, ক্যানন।
ঠিক আছে, এটা তোমরা কিন্তু সবাই মনে রাখবে। ক্যানিয়ন কথার অর্থ কি? নল। তাহলে শুষ্ক পার্বত্য অঞ্চলে এটি ক্যানিয়ন নামে পরিচিত, আই আকৃতির উপত্যকাটা। আর আর্দ্র পার্বত্য অঞ্চলে এটি গিরিখাত নামে পরিচিত। ঠিক আছে, তাহলে আর্দ্র পার্বত্য অঞ্চলে এটা গিরিখাত, আর শুষ্ক পার্বত্য অঞ্চলে এটা ক্যানিয়ন নামে পরিচিত। তাহলে এবার আমরা কিছু কিছু উদাহরণ দেখব। গিরিখাতের যদি উদাহরণ দিই, নেপালের কালীগণ্ডকী গিরিখাত হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত। তোমরা কিন্তু এগুলো অবশ্যই মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য একদম উপযুক্ত, শর্ট প্রশ্ন হিসেবে খুবই আসে। আর একটা কি, চীনের ইচাং নদীর গিরিপথ, ইয়াং সিকিয়াং নদীর ইচাং গিরিপথ, এটা হচ্ছে গিরিখাত, এটা হচ্ছে দীর্ঘতম গিরিখাত। ঠিক আছে, এবার আমরা ক্যানিয়নের কথা যদি বলি, ক্যানিয়নের যদি উদাহরণ দিতে চাই, আমাদের ভারতের যদি বলি, ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয় বলো তো? তোমরা কি জানো? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত গড়বেতা ব্লকের অন্তর্গত গনগনি। এই যে গনগনি, ভারতের ভারতের গনগনি, ভারতের গনগনিকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন। মনে থাকবে, গ্র্যান্ড ক্যানিয়ন। আর গভীরতম গিরিখাতটা মনে রাখবে, দীর্ঘতম গিরিখাতটা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন। আর যদি পৃথিবীর কথা বলি, পৃথিবীর কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর উপর সৃষ্টি গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে। এবার আমরা দেখবো নেক্সট পয়েন্ট, শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা। চলো দেখা যাক। নদী যখন এই পার্বত্য প্রবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন কি হয় বলতো? পর্বতের যে দুদিকের অংশ, শিলাস্তূপের যে অংশগুলো, সেইগুলো এমন ভাবে এঁকে বেঁকে নদীর কাছে নেমে আসে, যেন মনে হয় যে পর্বতের যে অভিক্ষিপ্তাংশগুলো বা স্পারগুলো যেন নদীকে যেন তারা বাধা সৃষ্টি করছে, নদীর প্রবাহকে যেন তারা বাধা সৃষ্টি করছে। তোমরা লক্ষ্য করো ছবিটাতে, ধরো এইগুলো সবই শৈলশিরা, সব পাহাড়ের অংশ। পাহাড়ের অংশগুলো এমন ভাবে নেমে এসেছে যেন মনে হচ্ছে নদীর গতিপথকে ওরা আড়াল করতে চাইছে, তাই তো? তাহলে এটা একটা শৈলশিরা, এটা একটা শৈলশিরা, সবগুলো শৈলশিরা মাঝখান দিয়ে নদী ঠিক তার আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়ে চলেছে। এর থেকে আমরা কি বুঝতে পারলাম? শৈলশিরা গুলো যেন নদীর কাছে এসে একে অপরের সাথে যুক্ত হয়ে আছে। এই যে এরকম ভাবে দেখো, একে অপরের সাথে যেন যুক্ত হয়ে আছে। এর থেকে আমরা দূর থেকে কি বুঝতে পারি? দূর থেকে দেখলে মনে হয় যেন পর্বতের অভিক্ষিপ্তাংশগুলো একে অপরের সাথে শৃঙ্খলিত বা আবদ্ধ অবস্থায় রয়েছে। সেই জন্য এই ভূমিরূপের নাম হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা। ঠিক আছে, এই সমস্ত ভূমিরূপগুলো কিন্তু তোমরা উৎপত্তি লিখবে এবং এইগুলির প্রত্যেকটির কিন্তু ছবি আঁকবে। মনে থাকবে তো? এই যে ভূমিরূপের যে কোশ্চেনটি, নদীর উচ্চগতিতে ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ ব্যাখ্যা করো, এই কোশ্চেনটি কিন্তু মাধ্যমিকে 5 মার্কসের আসে। তোমরা কিন্তু প্রত্যেকে উৎপত্তি লিখবে, সংজ্ঞা লিখবে এবং তার ছবি দেবে। প্রত্যেকটা লেখার পাশে যেন ছবি মাস্ট থাকে। ঠিক আছে, চলো এবার আমরা দেখবো নেক্সট পয়েন্ট কি। নেক্সট পয়েন্ট হচ্ছে র্যাপিড বা খরস্রোত। সেটা কি জিনিস? সেটা কিন্তু জলপ্রপাতেরই একটা প্রকারভেদ, তবু সেটা একটু আলাদা জলপ্রপাত থেকে। কিভাবে হয়? জলপ্রপাত তো বিভিন্ন ভাবে সৃষ্টি হতে পারে, যেটা চ্যুতির ফলে সৃষ্টি হতে পারে, কোনো মালভূমির প্রান্তভাবে সৃষ্টি হতে পারে, বা কোনো পর্বতের পাদদেশে সৃষ্টি হতে পারে, যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে, বা কোনো যদি শিলাস্তূপ, ধরো কঠিন কোমল শিলাস্তূপ, যদি উপরে ধরো কঠিন শিলা, নিচে ধরো নরম শিলা, এরকম ভাবে যদি অনুভূমিক ভাবে অবস্থান করে, বা যদি কঠিন শিলা কোমল শিলা যদি উলম্ব ভাবে অবস্থান করে, বা যদি তির্যক ভাবে অবস্থান করে, তাহলে তখন কিন্তু সেখানে জলপ্রপাত সৃষ্টি হয়, তাই তো? তাহলে এবার আমরা দেখবো র্যাপিড কি। র্যাপিড হচ্ছে একটা প্রকারভেদ, যেখানে কি হয় বলতো? যেখানে একটা কঠিন শিলা, এই যে এটা ধরো, এটা কঠিন শিলা, আর তার পাশে রয়েছে কোমল শিলা। দেখো কঠিন শিলাগুলো আমি এরকম স্ক্র্যাচ টেনে দিয়েছি, আর কোমল শিলাগুলো দেখো কোনো কিন্তু আমি স্ক্র্যাচ টানিনি। তাহলে এইগুলো হচ্ছে কোমল শিলা, আর এইগুলো হচ্ছে কঠিন শিলা। ঠিক আছে, এইগুলো। তাহলে দেখো, যখন কঠিন শিলা আর কোমল শিলা
পাশাপাশি উল্লম্বভাবে অবস্থান করবে, তখন এর উপর দিয়ে যখন জলপ্রবাহটা প্রবাহিত হবে, জলস্রোতটা, তখন কি করবে, সিঁড়ির মতো ধাপে ধাপে, লক্ষ্য করো জলপ্রপাতটা কেমন ভাবে নামছে, প্রথমে এখান থেকে শুরু হলো, এসে আবার নামলো, আবার নামলো, আবার নামলো, থেকে থেকে ধাপে 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 নেমে গিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। তাহলে এর ফলে কি সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে এক প্রকার জলপ্রপাত, বা এরই অপর নাম হচ্ছে র্যাপিড বা খরস্রোত। ঠিক আছে, তাহলে এর নাম কি, র্যাপিড, র্যাপিড বা খরস্রোত।